Hello, good morning to everybody. Welcome to Learn Physics channel. তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো করছিলাম, এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টস আশা করি তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে। তো আমি তার পরবর্তী স্টেপটা করব, মানে পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। অঙ্কগুলো কিন্তু তোমরা প্রত্যেকটি ধরে ধরে এরকম কিভাবে করছি আমি বারবার প্রত্যেকটা ক্লাসে এইটাই বলছি, ধরে ধরে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কিভাবে হচ্ছে সেটা কিন্তু জানবে। ক্লিয়ার কনসেপ্ট কোনো একটা জিনিসের উপর না থাকলে তোমার এমসিকিউ কোশ্চেনগুলোর সলিউশন করা কিন্তু খুব কঠিন হবে। ঠিক আছে, তো আমরা শুরু করব নেক্সট অঙ্ক। 85 অঙ্ক যেটা আছে দেখো, এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ধরে অঙ্কটা হবে। 2 কেজি ভরের একটি ধাতব বল 36 কিমি/আওয়ার গতি নিয়ে চলতে চলতে 3 কেজি ভরের একটি স্থির বলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলো। তাহলে এখানে যদি আমি একটা ছবির দ্বারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ধরো এখানে তোমার একটা বস্তু যার ভর হচ্ছে m1 আর একটা বস্তু যার ভর হচ্ছে m2। এ হচ্ছে গতিশীল ছিল u1 বেগে, আর এর বেগটা u2, এ কিন্তু স্থির অবস্থায় ছিল। হ্যাঁ, 3 কেজি ভরের স্থির ভরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করলো। সংঘর্ষের পর বস্তুটি একসঙ্গে জোড়া লেগে গেল। জুড়তে থাকলে সংঘর্ষের ফলে গতিশক্তির ক্ষয় কত? অর্থাৎ এরকম সংঘর্ষ ঘটার পর দুটো বস্তু একসঙ্গে হয়ে গেল, ঠিক আছে, এর মধ্যে আরেকটা বস্তু ঢুকে গেল। তাহলে এখানে তার বেগটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে সংঘাতের পর বস্তু দুটির বেগ, সংঘাতের পর বস্তু দুটির বেগ ভি হলে ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই, এটা একবারে করে দিচ্ছি, m1 u1 প্লাস 0 ইকাল টু ক্যাপিটাল m1 প্লাস m2 ইন্টু ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভিটা বের করে নাও, ক্যাপিটাল ভি সমান m1 u1 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এখানে দেখো m1 এর ভ্যালু 2 কেজি ইন্টু 36 কিমি/আওয়ারটাই রেখে দিচ্ছি, পরে কনভার্ট করছি। 36 ডিভাইডেড বাই m1 প্লাস m2, মানে এটা 5 হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে তোমার হচ্ছে কিমি/আওয়ার, এটা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিলে 2/5 ইন্টু 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে এইখানে 3600, এই 36 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, এইটা হলে 2 হবে, অর্থাৎ 4 মিটার/সেকেন্ড। এটা হবে সংঘাতের পর বেগ। আচ্ছা, এটা 36 কিমি/আওয়ার, u1টাকেও কনভার্ট করে রেখে দাও, এটা পরে কাজে লাগবে। 36 ইন্টু তোমার 1000 বাই 3600, তার মানে এটা 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবারে শক্তি ক্ষয়টা নির্ণয় করতে হবে। অতএব শক্তি ক্ষয় এটা ডেল্টা ই যদি বলো, ডেল্টা ই সমান কি না, দেখতেই পাচ্ছ এর যে গতিশক্তি মানে বেগ যা ছিল, পরে বেগটা কমে গেছে, তো স্বাভাবিকভাবে এখানে গতিশক্তির কিছুটা হ্রাস হবে। তাহলে গতিশক্তি কি, প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ হাফ m1 u1 স্কোয়ার প্লাস, এটা তো 0, এটা ছিল প্রাথমিক গতিশক্তি, আর সংঘর্ষের পরে যে গতিশক্তিটা হচ্ছে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, বড় ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হাফ যদি কমন নিয়ে নিই, তাহলে m1 ছিল তোমার 2 কেজি ইন্টু u1টা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এটা 5 ইন্টু ভিটা হচ্ছে তোমার 4 স্কোয়ার মানে 16। ঠিক আছে, এটা এবারে ক্যালকুলেট করলেই তোমার হয়ে যাবে হাফ ইন্টু তোমার 100 মানে 200 মাইনাস 500 লং 80। হ্যাঁ, এটা হবে তোমার হাফ ইন্টু 120, অর্থাৎ 60 জুল। তোমার অপশান আছে বি, অপশান বি হচ্ছে। আচ্ছা, পরের যে 86 অঙ্কটা আছে, এটা কিন্তু তোমরা
এই চ্যাপ্টারতে পুরোপুরি পাবে না, এটা কার্যশক্তি ক্ষমতাতে যখন পড়বে যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারতে ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো অস্থিতিস্থাপক সংঘর্ষ আর স্থিতিস্থাপক সংঘর্ষ এটার একটা ডিফারেন্স আছে। যে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি কিন্তু সংরক্ষিত হয় না। আর স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না? তাহলে গতিশক্তি সংরক্ষিত হয় না, এটাই হবে। ঠিক আছে, এটা তোমরা কার্যশক্তি ক্ষমতাতে পড়বে। সংঘর্ষের দুটো ভাগ আছে, দুটো নয় তিনটে ভাগ আছে, হয় এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। যাই হোক, এটা পরে পড়বে। তাহলে অপশান বি এরটা হবে, এখনটা মনে রাখবে। একই রকমভাবে 87 অঙ্কটা, এটা এম ভর, এটা 2m ভরের একটি স্থির বস্তুর সঙ্গে প্রথমে সংঘর্ষ ঘটিয়ে ওর সঙ্গে জুড়ে লেগে গেল সংঘর্ষের বেগ। একদম আগের অঙ্কটা যেমনভাবে করেছি সেম প্রসেসে এই অঙ্কটার ভরবেগটা বের করবে, মানে বেগটা বের করতে হবে, গতিশক্তি ক্ষয়টা বের করতে হবে না, শুধু বেগটা, ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগিয়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 88টা। এটা বলেছে উড়ন্ত অবস্থায় একটি গোলা বিস্ফোরিত হয়ে 4টি অসম অংশে বিভক্ত হয়ে গেল। 4টা অসম অংশে, মানে প্রত্যেকটা অংশের ভর কিন্তু সমান নয়। দিয়ে নিম্নোক্ত সংরক্ষিত কোনটি সংরক্ষিত হয়? দেখো, ভরবেগ, যে কোনো সংঘর্ষ হলে বাইরে থেকে যদি কোনো রকম বল প্রযুক্ত না হয়, তো সেক্ষেত্রে ভরবেগ তো সংরক্ষিত হবেই, এটা একদম ফার্স্ট কেস, মানে ভরবেগ সংরক্ষিত হবে। এবারে সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তখন গতিশক্তি সংরক্ষিত হয়, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে গতিশক্তি সংরক্ষিত হয় না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু বাইরে বিস্ফোরণ ঘটছে, মানে অন্য কোনো রকম বাধা বল নেই, মানে ধরে নাও শূন্যে বিস্ফোরণটা ঘটছে, একটা বোমা ভাবতে পারো, একটা বম ভাবতে পারো ইত্যাদি। তোমার যদি ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় এটা বিস্ফোরিত হয়, তাহলে কি হবে? 4টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা খণ্ড যদি গতিশীল থাকে সেক্ষেত্রে কিন্তু তার গতিশক্তিও সংরক্ষিত থাকবে। সেই হিসাবে তোমার এ এবং বি দুটোই হওয়ার কথা, কিন্তু অপশান এখানে তোমার বি এবং সি বলেছে, কিন্তু সিটা তো আমার হবে না, স্মৃতিশক্তি আলাদাভাবে সংরক্ষিত হয় না। মোট যান্ত্রিক শক্তি যদি বলা হয়, মোট যান্ত্রিক শক্তি সেটা কিন্তু ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে ভরবেগ এবং গতিশক্তি দুটো অপশানই কিন্তু হওয়ার কথা। আচ্ছা, নেক্সট দেখো 89 যে অঙ্কটা আছে, 5 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলমান একটি বিলিয়ার্ড বল। তোমার এই বিলিয়ার্ড বল যদি এরকম একটা বল হয়, তার দ্রুতিটা দেওয়া আছে, এটা ইউ ধরে নাও, অনুরূপ আরেকটি স্থির বলের সঙ্গে সংঘর্ষ করলো, মানে এরকম আরেকটা বিলিয়ার্ড বল, যেটা হচ্ছে তোমার ইউ2 যদি বলা হয়, ইউ2টা হচ্ছে স্থির। তো তার সঙ্গে সংঘর্ষের পর প্রথম বস্তুটি স্থির হয়ে গেল, মানে এটা স্থির হয়ে গেল, দ্বিতীয়টি বেগ কত হবে? তো এটা আমি একবারে বলে দিতে পারি, মানে এরা বেগ বিনিময় করবে, মানে ইউ1 যদি এখানে তোমার 5 মিটার পার সেকেন্ড হয়, তো যেহেতু দ্বিতীয়টা তোমার হচ্ছে স্থির ছিল, তাহলে কি করবে, এর বেগটা একে দিয়ে দেবে, এবং দুজনের ভর যেহেতু সমান অনুরূপ বলে দিয়েছে, তো সেই হিসাবে বেগ বিনিময় করবে, মানে দ্বিতীয়টার বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা ক্যালকুলেশন করেও বের করতে পারবো, যেমন ধরো এর ভরবেগ কত ছিল, এম ধরে নিচ্ছি, এম ইন্টু বেগটা হচ্ছে 5 প্লাস 0 ইকাল টু এর সংঘর্ষের পরে প্রথমটা স্থির হয়ে গেছে বলছে, অর্থাৎ এম ইন্টু 0 প্লাস দ্বিতীয়টার ভর এম ইন্টু বেগটা ভি, এটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো, এটা তোমার 5m ইকাল টু mv, তাহলে v ইকাল টু কত, 5, প্রথম দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, একই রকমভাবে 90-এরটা 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে 20 কেজি ভরের আরেকটি স্থির বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো, সংঘর্ষের পর প্রথম বস্তুটি স্থির অবস্থায়, একদম সেম অঙ্ক, এটা করবে, এটা আর বলছি না। আচ্ছা, 91-এর যে অঙ্কটা আছে দেখো, বলছে একই সরলরেখায় 3 মিটার পার সেকেন্ড আর -5 মিটার পার সেকেন্ড বেগে চলমান দুটি সমভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো, সংঘর্ষের পর ওদের বেগ কত হবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমরা ডাইরেক্ট এটা করে নিতে পারবো, মানে বেগ বিনিময় করবে, সমভরের দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তাহলে সংঘর্ষ ঘটার পর তারা পরস্পর বেগ বিনিময় করবে, এটা
হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, সমভরের যদি হয় এবং স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। অর্থাৎ এটা ধরে নাও M1 ভরের বস্তু ছিল, মানে M ভরের বস্তু বলছি, 1 নম্বর বস্তু, আর এটা 2 নম্বর বস্তু, তার বেগ ছিল ধরে নাও U2, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা কি হবে, সংঘর্ষের পর তোমার এই U1টা হয়ে যাবে, না 1 নম্বরের বেগটা হয়ে যাবে U2, আর 2 নম্বরের বেগটা হবে U1। ঠিক আছে, অর্থাৎ এখানে বলে দিয়েছে প্রথমটার বেগ হচ্ছে 3, তাহলে দ্বিতীয়টার বেগ হবে তোমার দ্বিতীয়টার বেগ, সেক্ষেত্রে দ্বিতীয়টার বেগ হবে 3, আর প্রথমটার প্রথমটার হবে -5। ঠিক আছে, অপশান ডি এরটা, এটা আমি ক্যালকুলেশন না করেই বললাম, আর যদি ক্যালকুলেশন করা হয় তাহলেও দেখবে একই আসবে। সমভরের বস্তুর মধ্যে এরা বেগ বিনিময় করে নেয়। এরকমভাবে দেখো আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। সমভর তো বলেছে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে ইউ ওয়ানটা কত না 3 ইন্টু এম, তারপরে এটা দেখো মাইনাস বিপরীত দিকে আসছে, সেই জন্য -5 ইন্টু এম ইকাল টু সংঘর্ষের পরে বেগটা m ইন্টু V1, মানে প্রথমটার বেগ আমি ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি V1, আর এটার বেগ ধরে নিচ্ছি V2, মানে V1 V2 বের করতে হবে, প্লাস m ইন্টু V2। ঠিক আছে, তাহলে এখান থেকে mm তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ V1 প্লাস V2 এটা সমান বেরোচ্ছে দেখো -2। এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণে যে স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে না, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে প্রথমটার গতিশক্তি ছিল 12 m ইন্টু ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, তারপরে প্লাস 12 m ইন্টু ভি স্কোয়ার মানে -5 স্কোয়ার মানে 25 হবে, 25 ইকাল টু 12 m V1 স্কোয়ার প্লাস 12 m V2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে হাফ এম উভয় পক্ষে বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 আর 25, এটা হচ্ছে 34 ইকাল টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার প্লাস 2V1 V2 ইকাল টু 34। আচ্ছা, এইটার স্থিতিস্থাপক সংঘর্ষের এইভাবে যদি আমি করি, এক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা বড় হবে। আমি একটা আলাদা ফর্মুলা ইউজ করব। অ্যাকচুয়ালি এটা আমি যেটা বলছিলাম যে কার্যশক্তি ক্ষমতাতে আছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা ফর্মুলা আছে। স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি না, ধরো এই যে সংঘর্ষ যখন ঘটছে তখন কি হচ্ছে U1 বেশি আর U2 হচ্ছে কম। ঠিক আছে, আর সংঘর্ষের পর মানে এরা সংঘর্ষের আগে কাছে আসছে আর সংঘর্ষের পরে এরা দূরে সরে যাচ্ছে, সেই জন্য ই ইকাল টু এটা হয় দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ, মানে তোমার V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কাছে আসার আপেক্ষিক বেগ, এটা হচ্ছে U1 মাইনাস U2। তাহলে এইটা ইকাল টু কত হবে 1। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের ভ্যালুটা 1 হয়। তাহলে এই ক্ষেত্রে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই U1টা 3, আর এটা হবে -5, মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ V2 মাইনাস V1 এটা সমান আসছে 8। এই যে দুটো সমীকরণ পেলাম না, 1 আর 2, এটা খুব সহজে তুমি সমাধান করে নিতে পারবে। তাহলে এটা সমাধান যদি করি, দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে দেখো তোমার আসছে V1 প্লাস V2 প্লাস V2 মাইনাস V1, এইটা ইকাল টু -2 প্লাস 8। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে V1 কেটে গেল, অতএব 2V2 এটা ইকাল টু তোমার হচ্ছে মাইনাস এটা 6 হচ্ছে, অতএব V2 সমান 3। V2 সমান 3, আমি যেটা বলেছিলাম দেখো অপশান ডি এর V2 সমান 3 হলো। এবার একই রকমভাবে এই ভ্যালুটা V2-র ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আমি যদি এই ইকুয়েশনটাতেই বসাই, এখানটা থেকে V1 সমান -2 মাইনাস V2 হচ্ছে -3, মানে কত -5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
তার মানে দেখো অপশান ডি এরটা হচ্ছে, ডি এর অপশানটা। বুঝে গেল? তাহলে এটা শুধু তোমরা শর্টকাট হিসাবে মনে রাখবে, সমান ভরের দুটো বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, এটা কিন্তু মনে রাখতে হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে এবং সমান ভর হবে, দুটো ভর অনুরূপ হবে, তাহলে তারা বেগ বিনিময় করবে। মানে 1 নম্বর বস্তুটার বেগ যা হবে সংঘর্ষের পরে, সেই বেগটা 2 নম্বর বস্তুর বেগ হয়ে যাবে। ঠিক আছে? 2 নম্বর ছিল, 2 নম্বর বস্তুর সেই বেগটা হয়ে যাবে। আর 2 নম্বর বস্তুর বেগ যেটা হবে সেটা সংঘর্ষের পর 1 নম্বর বস্তুর সঙ্গে সমান হবে। বোঝা গেল? এটা মনে রাখ। আচ্ছা, নেক্সট যেটা আছে এটা হচ্ছে 92 এটা, স্থির অবস্থায় 5 মিটার 5 মিটার ভরে, এটা একটু ডাটাটা আলাদা হলো, 5 কেজি হতে হতো, বিস্ফোরিত হয়ে 3টি টুকরো ভরে, প্রত্যেকটি টায়ারে ভরানো প্রতিটি এম ভরের, ও 5 এম বলেছে, 5 এম। আচ্ছা আচ্ছা, 5 এম, 5 এম ভরের একটি বস্তু বিস্ফোরিত হয়ে 3টি টুকরো হয়ে গেল, প্রতিটি টুকরো ভর অনুপাত 3:1:1, প্রতিটি এম ভরের 2টি টুকরো পরস্পরের সঙ্গে লম্ব দিকে তোমার হচ্ছে 60 মিটার পার গতিতে নিয়ে চললে তৃতীয় টুকরোটির বেগ কত হবে? আচ্ছা, এটাকে তোমাকে একটু ছবির সাহায্যে বুঝতে হবে। মানে ধরো এইটা হচ্ছে তোমার বস্তুটা ছিল 5 এম, এটা হচ্ছে তোমার 5 এম ভরের বস্তু, টোটাল 3টে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একটা খণ্ড যদি এদিকে যায় এবং তার ভরটা এম, আর একটা খণ্ড তার সঙ্গে লম্বভাবে যাচ্ছে। ঠিক আছে? এইরকম লম্বভাবে এখানে আর একটা গেছে এম, এম ভরের 2টি টুকরো পরস্পরের সঙ্গে লম্ব দিকে 60 মিটার পার সেকেন্ড, মানে এর বেগটাও হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, আর এর বেগটাও হচ্ছে তোমার 60 মিটার পার সেকেন্ড। তাহলে আর একটা টুকরো কোন দিকে যাবে? তাহলে এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র সাহায্যে আমরা বের করতে পারি, কিন্তু এটা ইজিলি করতে পারবো কিরকম ভেবে না, প্রথমে ভাবো এই দুটো টুকরোর ভরবেগের লব্ধি কোনটা, এই বরাবর হবে নিশ্চয়ই, এটা লব্ধি। এবারে যেহেতু সংঘর্ষের আগে মানে বিস্ফোরণের আগে এই বস্তুটার ভরবেগ 0 ছিল, তাহলে সংঘর্ষের পরে অর্থাৎ বিস্ফোরণের পরেও ভরবেগটা 0 হতে হবে। তাহলে এই দুটো বস্তুর লব্ধি ভরবেগ এইটা কাজ করছে, তাহলে এর সমান বিপরীত হতে হবে এইটা, মানে তৃতীয় টুকরোটার ভর কত হবে? সেটা নিশ্চয়ই তোমার 3m হবে, 3m। তাহলে 3m ভরের টুকরোটা ঠিক এই দিকে ভি বেগে গতিশীল হতে হবে, যার কারণে মানে এই দুটো বলের লব্ধির সঙ্গে সমান বিপরীত হতে পারে। ঠিক আছে? তাহলেই কিন্তু ভরবেগ সংরক্ষিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা লব্ধিটা যদি বের করে নিই, এর ভরবেগ কত? 60m, 60m, এর ভরবেগ কত? এর ভরবেগও 60m। ঠিক আছে? তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে 60m ইন্টু √2। কি করে? এটা তোমার যদি P1 বলি আর এটা যদি P2 বলি, তাহলে P সমান কত? P সমান √ওভার P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার। এখানে তোমার P1 P2 তো সমান, তাহলে P1 P2 যদি সমান হয় তাহলে কত হবে? P ইন্টু √2, P এর ভ্যালু কত? 60m, সেই জন্য 60m √2 হলো। তাহলে এইটার সমান এবং বিপরীত হতে হবে তৃতীয় কণাটার ভরবেগ। অতএব তৃতীয় কণাটার বেগ যদি v হয়, তাহলে শর্তে কি হবে? 3m ইন্টু ভি ইকাল টু তোমার 60m ইন্টু √2। তাহলে এখানে mm ক্যান্সেল হয়ে গেল, তাহলে v সমান কত? 20 √2। ঠিক আছে? 20 √2 অপশান ডি এরটা। আচ্ছা, এইটা তো তোমাদেরকে একটু আগেই বললাম, অস্থিতিস্থাপক সংঘর্ষে রৈখিক ভরবেগ সংরক্ষিত, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। এটা ঠিক বলছে কোন বিবৃতিটি সত্য? এটা ঠিক, অস্থিতিস্থাপক সংঘর্ষে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে না, এটা হবে না। স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় কিন্তু রৈখিক ভরবেগ সংরক্ষিত হয় না, এটাও হবে না। স্থিতিস্থাপক সংঘর্ষে রৈখিক ভরবেগ এবং গতিশক্তি দুটিই সংরক্ষিত হয় না, এটাও তো হবে না। তাহলে দুটোই সংরক্ষিত হয় স্থিতিস্থাপক সংঘর্ষে, সেই জন্য অপশান এটাই হবে।
ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো, একটি কামান থেকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ভি বেগে মিটার পার সেকেন্ড বেগে একটি গোলা নিক্ষেপ করা হলো। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বিস্ফোরিত হয়ে গোলাটি সমভারে দুটি টুকরো ভেঙে গেল। বলছে একটি টুকরো পূর্বের পথে আবার কামানের কাছে ফিরে এলো। বিস্ফোরণের ঠিক পরে অপর টুকরোটির দ্রুতি কত হবে? তাহলে এইটা তোমার প্রাসের গতির কনসেপ্টে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, প্রাসের গতির কনসেপ্টে। এইটা হচ্ছে তার গতিপথ। গতিপথের সে সর্বোচ্চ বিন্দু, মানে এইখানে যখন আসছে কোনাটা, মানে এইখানে যখন বলটা আসছে, বল বলতে কামানটা, তখন কি হলো না, এ বিস্ফোরিত হয়ে গেল। বিস্ফোরিত হওয়ার পর মানে এখানে তোমাকে ভাবতে হবে তার এই বরাবর যে বেগটা, তুমি কত বেগে ছুড়েছিলে, থিটা কোণে এইভাবে ভি বেগে ছুড়েছিলে। তাহলে এইটা তোমার এই বরাবর উপাংশটা ভি কস থিটা, আর এই উলম্ব উপাংশটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে যখন এখানে গেল তখন ভি সাইন থিটাটা 0, কিন্তু এইটা তখন ভি কস থিটা আছে, অর্থাৎ এই বরাবর উপাংশটা তোমার ভি কস থিটা। এবারে এটি একটি দুটো টুকরে ভেঙে গেল, সমান দুটো টুকরে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে যাওয়ার পর একটি টুকরো পূর্বের পথে আবার কামানের কাছে ফিরে এলো, মানে এই পথে আবার কামানের কাছে ফিরে আসবে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কণা বিস্ফোরণের পর ঠিক অপর টুকরোটির দ্রুতি কোন দিকে হবে? তাহলে এটা যদি আগের অবস্থায় ফিরে যায়, তাহলে একই রকম ভাবে এই বেগটার এই বরাবর বেগ যদি ভি হয়, তার দুটো উপাংশ থাকবে। ঠিক আছে। যেটা ভাবতে হবে যে এখানে তোমরা যেমন জানো যে প্রাসের গতির ক্ষেত্রে যখন কোনো একটা বস্তুকে, এরকম একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ছুড়ে দাও, ছুড়ে দেওয়ার জন্য সে এরকমভাবে সর্বাধিক উচ্চতায় উঠে এখানে পড়ে। তুমি ভাবো তো এইখান থেকে যদি একটা বেগকে, যেমন অর্ধ প্রাসের ক্ষেত্রে কি হয়েছিল, এরকম একটা সার্টেন উচ্চতা থেকে একটা বস্তুকে এরকম একটা বেগ দিয়ে ছুড়ে দিলে তখন কি হতো, হ্যাঁ, সে এরকমভাবে পড়তো। একটু কল্পনা করো তো, যদি বস্তুটা এইভাবে ছুড়ে দেওয়া হয়, সেও নিশ্চয়ই এইরকমভাবে এসে এইখানে এসে পড়বে, ঠিক কিনা? তখনই তো তোমার এই 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 ছবিটার মতন এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে। তার মানে এই বিস্ফোরণের পর একটা টুকরো যেহেতু আগের অবস্থায় ফিরে আসছে, সেই জন্য আমরা বলবো এই দিকে তার অনুভূমিক বেগটা তোমার ভি কস থিটাই হবে। ঠিক আছে। অর্থাৎ ভি বেগে যখন ছোড়া হয়েছিল, সেটা ভি কস থিটা হিসাবে বিস্ফোরণের ঠিক আগে বস্তুটার বেগ এই বরাবর ছিল ভি কস থিটা। আর বিস্ফোরণের পর যখন দুটো টুকরো ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পর একটা টুকরো যেহেতু আগের জায়গায় ফিরে আসছে, সেই জন্য একটা টুকরোর ভর বেগ কিন্তু হবে ভি কস থিটা। ঠিক আছে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটা লিখতে পারবো। সেটা দেখো, প্রথমে ছিল 2m ধরে নিচ্ছি, 2m ইন্টু ভি কস থিটা। এটা বিস্ফোরণের আগে, অর্থাৎ এই জায়গায় যখন গেল তখন বেগটা হচ্ছে ভি কস থিটা, আর ভরটা কত, 2m। ঠিক আছে। এবারে বিস্ফোরণের পর একজন যাচ্ছে নিশ্চয়ই এইদিকে যাবে, আর একজন এইদিকে যাবে। তাহলে যেটা এদিকে আসছে সেটাকে আমি মাইনাস ধরছি, মাইনাস এম ভি কস থিটা। কেন করলাম এটা? কারণ ওই বেগ না পেলে সে আগের অবস্থায় আসবে না। ঠিক আছে। আর আরেকজনের বেগ আমি প্লাস ধরে নিচ্ছি, এম, এটা হচ্ছে ভি ডট ধরে নিচ্ছি, এম ভি ডট। আরেকজনের আমি এই ভি ডটটা বের করব। তাহলে সেক্ষেত্রে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, অতএব ভি ডট সমান, এটা যদি এদিকে আসো তাহলে কত হচ্ছে, 3v cos থিটা। ঠিক আছে, 3v cos থিটা। সুতরাং অপশান এটা হবে। ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আসছি দেখো লিফটের অঙ্ক। লিফটের প্রতিক্রিয়ার অঙ্ক। তোমরা এটার অঙ্কটা করার আগে জাস্ট ফর্মুলাটা একটু জেনে নাও। জেনেছো আশা করি, একটু তবুও মনে করে দেওয়া। ধরো এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এর মেঝের উপর একটা লিফটের মেঝের উপর বস্তু রাখা আছে এম্বরের, আর ওজনটা নিচের দিকে কাজ করবে, আর ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল হয়, প্রতিক্রিয়া বল আর। তো যদি লিফট এ ত্বরণে উপরের দিকে উঠে, তাহলে সেক্ষেত্রে তোমার আর মাইনাস এম জি ইকাল টু হয় এম এ। অতএব আর সমান হয় এম ইন্টু জি প্লাস এ, এক্ষেত্রে বৃদ্ধি পাবে। আর নিচের দিকে নামলে আর ডট যদি লিখি, আর ডট সমান এম ইন্টু জি মাইনাস এ। এই দুটি ফর্মুলা তোমার লিফটের ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রথমে যে অঙ্কটা দিয়েছে, একটি লিফট এ সমতরণে নিচের দিকে নামছে। লিফটের ভিতরে থাকা এক ব্যক্তি হাত থেকে একটি বল ছেড়ে দিলে ওই ব্যক্তি মাটিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সাপেক্ষে বলটির ত্বরণ কত হবে। আচ্ছা, এটা কিন্তু একটু অন্যরকম ভাবে দিল। মানে লিফট একটা সিস্টেম, একটা নির্দেশযন্ত্র, আর বাইরে একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি, সেটা আলাদা একটা নির্দেশযন্ত্রে সে দাঁড়িয়ে আছে, দুটো নির্দেশযন্ত্র। তাহলে যখন কোনো একটা ব্যক্তি লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো একটা বস্তুকে নিয়ে যাবে, লিফট যে ত্বরণে যাবে এই ব্যক্তিটা কিন্তু তাকে সেই ত্বরণেই উঠতে দেখবে, অর্থাৎ এ ত্বরণে উপরের দিকে উঠবে। কিন্তু যখনই এই বস্তুটা লিফট থেকে, মানে ওই নির্দেশযন্ত্র থেকে বেরিয়ে আসবে, তখনই কি হবে, সে নিচের দিকে জি ত্বরণ নিয়ে পড়তে চাইবে। কিন্তু এই ত্বরণটার জন্য সে তো একটা গতিজাড্য ছিল, অর্থাৎ বলটা ছেড়ে দেওয়ার মুহূর্তে কিছুক্ষণের জন্য সে উপরের দিকে উঠতে চাইবে। সেই জন্য আপাত ত্বরণটা হয়ে যাবে জি মাইনাস এ। ঠিক আছে, আপাত ত্বরণ জি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে বাইরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে হবে বাইরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে বস্তুটাকে জি মাইনাস এ ত্বরণে পড়তে দেখবে। আচ্ছা, এখানে একটু বলি, এটা যদি অ্যাট ইনস্ট্যান্ট, মানে এইটা কিন্তু চেঞ্জ হবে। এই যে আমি বলতে গিয়ে থেমে গেলাম এই কারণেই, এখানে জি মাইনাস এ, এটা এই ব্যক্তিটা তখনই দেখবে যে মুহূর্তে বস্তুটাকে ফেলা হয়েছে। এরপরে কি হবে, ফেলা হওয়ার পর তার এই ত্বরণটা তো আর থাকবে না, এই ত্বরণটা আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে যাবে। এবং জিরো হয়ে যাওয়ার পর সে তখন কি হবে, আর উপরের দিকে উঠবে না, এবারে নিচের দিকে নামতে থাকবে। তো যখন নিচের দিকে নামবে তখন তার অভিকর্ষ ত্বরণটা জি হবে। ঠিক আছে, তার মানে এই ব্যক্তি যেটা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিটা কিন্তু একে জি ত্বরণেই নিচের দিকে পড়তে থাকবে বস্তুটাকে। কিন্তু যেহেতু ব্যক্তিটা লিফটে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সে কি হচ্ছে, উপরের দিকে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে এবং বস্তুটা তোমার নিচের দিকে পড়ছে। সেই জন্য ওই লিফটে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ক্ষেত্রে এই ত্বরণটা হবে জি মাইনাস এ। ঠিক আছে, সেই কারণে এখানে অপশান সি এরটা হবে। মানে লিফটে থাকা ব্যক্তি জি মাইনাস এ ত্বরণে তাকে পড়তে দেখবে, আর স্থির নির্দেশযন্ত্রে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জি ত্বরণে পড়বে। নেক্সট যেটা 96 আছে, 2 মিটার পার সেকেন্ড সমতরণে একটি লিফট নিচে নামলে লিফটের মধ্যে 60 কেজি ভারে আপাত ওজন কত হবে। আপাত ওজন মানে জাস্ট প্রতিক্রিয়াটা বের করলেই হবে। এক্ষেত্রে যে ফর্মুলাটা বলছিলাম, ওই দুটো ফর্মুলা, নিচের দিকে নামছে তাহলে আর সমান হবে এম ইন্টু এটা জি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে এম এর ভ্যালু তোমার 60 বসিয়ে দেবে, জি এর ভ্যালু এখানে 10, আর এ এর ভ্যালু 2 বলেছে, অর্থাৎ এটা 8 60 ইন্টু 8। ঠিক আছে, 60 ইন্টু 8 48, মানে 480 নিউটন। এটা হচ্ছে আপাত ওজনটা। ঠিক আছে, সমমন্দনে একটি লিফট উপরের দিকে উঠলে, সমমন্দনে উপরের দিকে উঠছে, আপাত ওজন। ঠিক আছে, সমমন্দনে, এক্ষেত্রে কি সমমন্দন মানে কি, ক্রমশ তার বেগটা হ্রাস পাচ্ছে। তো এক্ষেত্রে মনে হতে পারে যে উপরের দিকে উঠছে মানে আমরা জি প্লাস এ এই সমীকরণটা ব্যবহার করব। কিন্তু এখানে দেখো
অঙ্কটা বলেছে যে সমমন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ এটা a ইকুয়াল টু হয়ে যাবে -2। যদি উপরের দিকে এই ফর্মুলাটা ইউজ করো তাহলে a এর জায়গায় -2 বসাতে হবে। ঠিক আছে, তাহলে -2 বসালে এই সমীকরণটাই হয়ে যাচ্ছে, আর এই সমীকরণটা হলে অপশান বি এরটা হচ্ছে। ঠিক আছে, দেখো এর পরের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো এবারে সব একই রকম হবে। লিফটের যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল একটি লিফট উপরে উঠছে, 60 কেজি ভরের এক ব্যক্তি আপাত ওজন কত হবে। এক্ষেত্রে ত্বরণ বলে দিয়েছে, মানে 10 + 12, 12 × 60 = 72, মানে 720। নেক্সট হচ্ছে এটা তাহলে অপশান এটা হচ্ছে অপশান এ। 99টা 2 মিটার পার সমবেগে, দেখো সমবেগ মানে a = 0। তাহলে লিফট উপরে যে লিফটে 60 কেজি ভরে আপাত ওজন কত হবে, তার মানে কি 60 × জি হচ্ছে 10, অর্থাৎ অপশান সি এরটা 600 নিউটন হচ্ছে। ঠিক আছে, 99। আচ্ছা, নেক্সট হচ্ছে 61টা, যেটা বলছে W = mg ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী লিফটের উপর দাঁড়িয়ে আছে, অভিকর্ষ ত্বরণ জি হলে ব্যক্তির আপাত ওজন হবে। তাই এক্ষেত্রে ওই একই রকম, মানে এটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়েছে, উপরের দিকে উঠছে তো, তাহলে এখানে আর = তোমরা যেটা জানো m × g + a এটা হয়। তাহলে এখানে W টার্মে বলেছে, তার মানে এটা mg/g × g + a এটা লেখা যায়। তাহলে mg এর জায়গায় w লিখবে, w × এই জিটা ওখানে গুণ করে দিলে 1 + a/g, এই জিনিসটা হবে w × 1 + a/g। ঠিক আছে, তাহলে অপশান সি এরটা। 101টাও একই রকম সেম, সি এরটা হবে, নিচের দিকে নামছে, দাঁড়িয়ে আছে লিফটে, এত ত্বরণের নিচে নামলে বালকের আপাত ওজন একই রকমভাবে করবে, মাইনাস করলেই হবে। স্প্রিং তুলার পার্ট, এই স্প্রিং তুলার পার্ট যখন লিফটের ভিতরে অবস্থিত স্প্রিং তুলার উপর 75 কেজি ভারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, লিফট অবাধে পড়লে স্প্রিং তুলার পার্ট কত হবে, এটা 0 হবে। অবাধে পড়ছে মানে সেক্ষেত্রে ওজন থাকে না, মানে a = g হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে r = 0, স্প্রিং তুলার পার্ট 0 হবে। আচ্ছা, এখানে 1 কেজি ভরে একটি বস্তুকে একটি সুতো দিয়ে ঝুলানো আছে। এক্ষেত্রে সুতোর টানের যে ফর্মুলাটা আমরা যেটা জানি, যে এই বস্তুটাকে যখন ঝুলানো থাকে তার ওজনটা নিচের দিকে কাজ করে আর উপরের দিকে টান কাজ করে। ঠিক আছে, তাহলে এত মিটার ত্বরণে উপরে তোলা হলে, উপরে যখন তুলবে তাহলে সেক্ষেত্রে টানটা বেশি হবে। তাহলে T1 = m × g + a হবে, আর যখন নিচের দিকে নামবে m × g - a। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জাস্ট ফর্মুলা বসিয়ে দিবে, T1 T2 অনুপাত করে দিলেই হয়ে যাবে। T1/T2 কেটে যাচ্ছে, এটা তোমার হবে g + a / g - a।